বুঝলে কিশোরী, স্ত্রী জাতিকে বোঝা এত সহজ বিষয় নয় হে। তারা মায়ের জাত। যোগমায়া অন্যায় সহ্য করতে পারত না ঠিকই, কিন্তু তাই বলে নিজের স্বামীর চরম ক্ষতি সে কখনোই চায়নি। তুমি যা বলছো সে কথার অর্থ এটাই দাঁড়ায় যে মৃত্যুর পর চাইলেই সে তার নিজের স্বামীকে হত্যা করে সমস্ত কিছুর প্রতিশোধ নিতে পারত। কিন্তু ওই যে বললাম, স্ত্রী জাতিকে বোঝাও অত সহজ নয়। তারা বাইরে থেকে যতই কঠিন হোক না কেন, ভেতরটা তাদের বড়ই নরম হে। নমস্কার, আমি সমাপ্ত। চলে এলাম তারানাথ তান্ত্রিকের আরো একটি নতুন অভিজ্ঞতার কথা তোমাদের শোনাতে। সেই অভিজ্ঞতার নাম যোগমায়া। কলমে সুরজিৎ ঘোষ। আর হ্যাঁ, তোমরা যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ সবার প্রথমে গল্প শোনার জন্য। তাহলে আর দেরি করছি না বন্ধুরা, আজকের গল্প শুরু করছি। নিন ঠাকুরমশাই, এবার তাহলে একখানা বেশ জমজমাট ভয়ের গল্প বলে শোনান দেখি। এমন বর্ষা বাদলার রাতে আপনার মুখ থেকে এই সমস্ত ওই আধি ভৌতিক ঘটনার কথা শুনতে আমাদের বেশ ভালোই লাগে ঠাকুরমশাই। হ্যাঁ কিশোরী, অবশ্যই শোনাবো। আমি কি আর জানি না যে তোমরা কেন বারবার এভাবে নানান প্রাকৃতিক দুর্যোগ অগ্রাহ্য করে অমান্য করে ছুটে আসো আমার গৃহে। আরে সে তো ওই গল্প শোনার লোভে। তোমরা আমার বাড়িতে এসেছো আর আমি তোমাদের গল্প বলিনি, এমনটা তো আজ অবধি কখনো ঘটেছে বলে আমার মনে পড়ে না। তুমি ধৈর্য ধরে ওই একটু বসো, আমি বরং হাতের সিগারেট কানা শেষ করে কোনো একটা ঘটনা আমি তোমাদের বলছি। আমি এবং কিশোরী আমরা দুই বন্ধু মিলে মঠ লেনে ঠাকুরমশাইয়ের বাড়ি এসে উপস্থিত হয়েছে ওই প্রায় মিনিট 20 সময় হলো। ইতিমধ্যেই চারি রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমাদের সাথে বেশ কিছু গল্পও করেছে এবং আমাদের জন্য উষ্ণ ধুমায়িত 3টি চায়ের পেয়ালা সে নামিয়ে রেখে গেছে। আমরা চায়ের পেয়ালায় তৃপ্তির চুমুক দিচ্ছিলাম। ঠিক এমন সময় কিশোরী বলে উঠল। কিশোরীর কথা শুনে ঠাকুরমশাই আমাদের কিনে আনা পাসিং শো সিগারেটে একটা লম্বা টান দিয়ে গল গল করে নাক ও মুখের মাধ্যমে ধোঁয়া ছেড়ে অদ্ভুত শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন বাইরের অন্ধকারে ডুবে থাকা বৃষ্টি ভেজা পরিবেশের দিকে। দুপুরের পর থেকে ক্রমাগত বৃষ্টি আরম্ভ হয়েছে, চলছে তো চলছেই। এতখানি সময় পেরিয়ে যাওয়ার পরেও বৃষ্টি থামার সামান্যতম কোনো লক্ষণ নেই। মাঝে মধ্যেই ওই শীতল জল বাতাস এসে যেন ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপরে। সেই কনকনে ঠান্ডা বাতাস দেহের মধ্যে থাকা প্রতিটি হাড়ে বুঝি কাঁপুনি ধরিয়ে দিতে সক্ষম। ঠাকুরমশাই ছোট হয়ে আসা প্রায় নিভু নিভু সিগারেটের অবশিষ্ট ফিল্টারটুকু ছুঁড়ে ফেলে দিলেন উঠোনের জমা জলের মধ্যে। তারপর তিনি বলতে আরম্ভ করলেন আজকের কাহিনী। তোমরা তো জানোই যে আমার অতীতের জীবনযাত্রা ঠিক কি রকম ছিল। আমি একটানা কখনোই দীর্ঘদিন ধরে ঘরের মধ্যে আটকে থাকতে পারতাম না। আমার কেমন যেন ওই দম কেমন বন্ধ হয়ে আসতো। তাই তো আমি বারবার কেবলমাত্র ঈশ্বরের উপর ওই অপরিসীম ভরসা রেখে ছুটে গিয়েছি ভূভারতের বিভিন্ন প্রান্তে। কখনো কোনো নির্জন বন, কখনো কোনো উঁচু পাহাড়, কখনো সমভূমি, আবার কখনো মরুভূমিতে দিবানিশি কাটিয়ে দিয়েছি অনায়াসে। মধুসুন্দরী দেবীর কৃপায়
এবং তার আশীর্বাদে আমার খাওয়া পড়ার কখনো কোনোদিন অভাব হয়নি। একবেলা এক মুঠো খেলে ওই বেলারও খাবার ঠিক জুটে গেছে কোনো উপায়। তবে আমার গুরুদেব আমায় বলেছিলেন যে সর্বত্যাগী সন্ন্যাসী হওয়া নাকি আমার পক্ষে এ জনমে সম্ভব হবে না। তাই তো আমি গুরুদেবের কথা অক্ষরে অক্ষরে পালন করেছি জীবনভর। যখনই আমার পরিবারের কথা ভেবে ভীষণ কষ্ট হতো, গর্ভধারিণী জননীর মায়া ভরা ওই মুখখানি মনের আঙিনায় ভেসে উঠত, ঠিক তক্ষুনি আমি ফিরে আসতাম বাড়িতে। বেশ কিছুদিন বাড়িতে থেকে তারপর আবার অজানার উদ্দেশ্যে যাত্রা করতাম। সেইবার ঠিক এমনই এক সময় বাড়িতে ফিরে এসেছি। হঠাৎ একদিন সন্ধ্যার অন্ধকারে ঘটল এক ঘটনা। ঠাকুরমশাইয়ের কথা থামতে না থামতে কিশোরী টান উত্তেজনাপূর্ণ গলায় জিজ্ঞেস করল, কেন, কি হলো ঠাকুরমশাই? সেই সন্ধ্যার অন্ধকারে কি হলো? আমি ঘরের দাওয়ায় বসে আপন মনে গুনগুন করে শ্যামা সঙ্গীত গাইছি। ঠিক এমন সময় উপলব্ধি করতে পারলাম আমার চারপাশের মধ্যে কোনো এক অতৃপ্ত অশরীরী আত্মার উপস্থিতি। সবে মাত্র অপরাহ্নের আলো ফুরিয়ে গোধূলির রক্তিম বর্ণ মুছে গিয়ে সন্ধ্যার ধূসর কালো অন্ধকার একটু একটু করে নামতে শুরু করেছি। ঠিক এক সময় দেখলাম আমাদের বাড়ির বাইরে যে ওই করমচা ফলের ঝোপ রয়েছে, সেই ঝোপের গায়ে গা মিশিয়ে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে রয়েছে একটা কালো মতন ছায়া মূর্তি। আমার চোখের দৃষ্টি ততক্ষণে সংকুচিত হয়ে উঠেছে, আমার শ্রবণেন্দ্রিয় রয়েছে সজাগ। তাই আমি এবার পরিষ্কার শুনতে পেলাম একটা চাপা মৃদু কান্নার আওয়াজ। আমার শোনার মধ্যে এতটুকু ভুল ছিল না। সত্যি কোনো এক রমণীর কণ্ঠে কান্নার আওয়াজ আমার কানে এসে পৌঁছাল। কেউ যেন নিদারুণ কষ্টে তীব্র অসহায় অবস্থায় বুক ফাটা যন্ত্রণায় হাহাকার করে কাঁদছে। আমি বুঝতে পারলাম এই কান্নার শব্দ আসলে ভেসে আসছে ওই ঝোপের দিক থেকে। দাওয়ার মধ্যে থেকে উঠে অন্ধকারে ধীরে ধীরে সেদিকে হেঁটে যেতেই দেখলাম গুল্মলতার ঝোপের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে এক যুবতী নারী। তার পরনের পোশাক আশাক দেখলে বোঝা যায় সে বিবাহিত এক মহিলা। মাথা ভরা এক রাশ পিঠ ছাপানো, চুলের ঢাল নেমে এসেছে নিচে, সিথি ভরা টকটকে লাল সিঁদুর, কপালে গোল টিপ, টানা টানা পদ্ম ফুলের পাপড়ির মতন দীঘল আঁখি, গোলাপি কোমল ঠোঁট, গায়ের রং পাকা গমের উপর সূর্যের পড়া প্রথম কিরণের মতনই ঝকঝকে। পরনে তার একখানা লাল পাড় সাদা শাড়ি। আরো দেখলাম তার টলটলে দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। আমি তার একেবারে কাছে গিয়ে উপস্থিত হতেই সে বাতাসের সাথে মিলিয়ে গেল। চোখের সামনে একেবারে কর্পূরের মতন উবে গেল যেন। কি বলছেন কি ঠাকুরমশাই? আপনি সেই দিন এক অশরীরী দেখা পেলেন, তাও আবার তাকে ক্রন্দনরত অবস্থায় দেখলেন? হ্যাঁ বিভূতি, তাহলে আর বলছি কি, আমি সেই দিন শুধুমাত্র ওই অশরীরীকে দেখলাম তাই নয়, তাকে দেখে আমার মনে হয়েছিল সে যেন আমায় কোনো কিছু বলতে চায়, কোনো কিছু বোঝাতে চায়, কিন্তু তার ভাষা আমি বুঝতে পারছি না। কোনো এক কারণে সে বুঝি বড় কষ্টের মধ্যে রয়েছে,
তাই তো ওই রকম ভাবে চোখ থেকে টপ টপ করে জল পড়ছিল হে। বাইরের দিকে চোখ যেতেই দেখলাম গোটা আকাশ পুরোপুরি কালো হয়ে রয়েছে। আকাশের বুকে থাকা অন্ধকারের পরিমাণ এতটাই বেশি নিকষ কালো যে আমার মনে হলো কেউ যেন উপর থেকে আস্ত এক দোয়াত কালো কালি বুঝি ঢেলে দিয়েছে ধরাতলের প্রাণে। মাঝে মধ্যে সে কালো গগন বক্ষকে আড়াআড়ি করে চিরে দিচ্ছে বিদ্যুতের লকলকে শিখা। গুরু গুরু শব্দে গর্জে উঠছে মেঘ রাশি। অন্ধকার আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তের দিকে দ্রুত গতিতে ধেয়ে যাচ্ছে সেই সাদা বিদ্যুতের রেখা। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে গভীর নিম্নচাপ ওঠা দরুন আগামী বেশ কয়েকদিন ধরে ঝড় বৃষ্টি সহ নানা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সাথে সমানভাবে প্রভাবিত হচ্ছে দামাল বাতাস। চারিয়ে এসে রান্নাঘরের ভেতর থেকে একটা ছোট্ট টিমটিমে ক্ষুদ্র লণ্ঠন রেখে গেল, তক্তপোষের থেকে মাত্র কয়েক হাত তফাতে। লণ্ঠনের ক্ষুদ্র আলোর ঘোলাটে অনুজ্জ্বল শিখা ছড়িয়ে পড়ল, আর সাথে সাথেই সেই আলো নির্জকভাবে এসে পড়ল ঠাকুর মশাই সহ আমাদের প্রত্যেকের চোখে মুখে। গোটা জায়গাটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল। ঠাকুর মশাই পুনরায় নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। ওই অশরীরী রমণীকে দেখার পর থেকে আমি একেবারে শান্তি পাচ্ছিলাম না হে। একটা সুতীব্র অস্বস্তি আমায় যেন তাড়া করে বেড়াচ্ছিল। আমি কিছুতেই দুদণ্ড শান্ত হয়ে বসতে পারছিলাম না। বিচলিতভাবে ঘরের মধ্যে পায়চারি করছিলাম শুধু। আমার মস্তিষ্ক জুড়ে তখন কেবলই জাগরিত হতে আরম্ভ করেছে একাধিক প্রশ্ন। প্রথমত, এই অশরীরী রমণী আসলে কে? কেন আজ সে হঠাৎ করে আমাকে দেখা দিল? আর দ্বিতীয়ত সে আমাকে কি বলতে চেয়েছিল? আর তৃতীয়ত কেন সে এইভাবে কাঁদছিল? কেন তার এত কষ্ট, এত যন্ত্রণা, ইত্যাদি ইত্যাদি। অনেক ভাবনা চিন্তার পরেও আমি কোনো প্রশ্নের উত্তরই খুঁজে বের করতে পারলাম না। অগত্যা রাতের বেলা দু এক মুঠো খেয়ে নিজের ঘরে এসে বিছানায় শরীর এলিয়ে দিতে নিজের অজান্তে কখন যেন ঘুমিয়ে পড়লাম আমি। সারাদিনের অনেক পরিশ্রম ও ধকলের কারণে আমার দুই চোখের পাতা জুড়ে নেমে এলো এক গভীর ঘুমের আস্তরণ। ধীরে ধীরে আমি যেন একেবারে তলিয়ে গেলাম সেই ঘুমের মহাসমুদ্রে। তারপর কি হলো ঠাকুরমশাই? রাত্রির এক বিশেষ প্রহরে আমার ঘুম গেল ভেঙে। আড়ষ্টভাবে উঠে বসতেই বুঝতে পারলাম রাত্রি এখন বেশ গভীর, একেবারে মধ্যরাত্রি যাকে বলে। বিছানার মধ্যে উঠে বসতেই আমি বুঝতে পারলাম আচমকা আমার ঘুম ভাঙার প্রকৃত কারণ আসলে কি। বাইরে থেকে ভেসে আসে খুব মৃদু গলায় এক কান্নার আওয়াজ। আসলে প্রকৃতি এতটাই নিস্তব্ধ যে সেই সামান্য কান্নার আওয়াজও অনেক দূর থেকে আমার কানে এসে পৌঁছতে সক্ষম হয়েছে। কোনো এক রমণী রিনরিনে শব্দে বুক ফাটা কণ্ঠে কেঁদেই চলেছে। সেই কান্না শুনে আমি বুঝতে পারলাম এ কান্নার শব্দ আমি আগেও শুনেছি। এর পূর্বে ওই 3 সন্ধ্যার অন্ধকার নামার সময় আমি অনুমান করতে পারলাম সেই অশরীরী রমণী পুনরায় আবার এসে উপস্থিত হয়েছে আমাদের ঘরের সন্নিকটে। এক মুহূর্ত বিলম্ব না করে আমি দ্রুত নেমে এলাম বিছানা ছেড়ে।
ঘরের দরজার আগল খুলে দিয়ে বাইরে পা রাখা মাত্রই আমার মনে হলো একদল ওই শৈত্য প্রবাহ যেন এলো পাথারি ভাবে নিজেদের মধ্যে খেলা করতে করতে পাগলা ঘোড়ার মতন দৌড়ে এসে সোজা ঝাঁপিয়ে পড়লো আমার উপরে। উত্তরের কনকনে সে ঠান্ডা বাতাসে আমার গা শিরশির করে উঠল। বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। আকাশের বুকে ক্ষয়িত চাঁদের মধ্যে থেকে গলন্ত মোমের মতন নেমে এসেছে মোহময়ী জ্যোৎস্না। সেই জ্যোৎস্না আলোয় আমি পরিষ্কার দেখলাম সন্ধ্যাকালে দেখা সেই অশরীরী রমণী পূর্বের মতোই সশব্দে ব্যাকুল ভাবে কেঁদেই চলেছে হাপুস নয়নে। তার মুখমণ্ডলে অভিব্যক্তি জুড়ে ফুটে উঠেছে নিদারুণ কণ্ঠের চাপ। আমি এবার তার দিকে কয়েক পা এগিয়ে গিয়ে বললাম, তুমি কে? এভাবে আমার কাছে বারবার আসছো কেন মা? তুমি কি আমাকে কিছু বলতে চাও? তোমার কিসের এত কষ্ট? কি কারণে তুমি এমন করে কাঁদছো মা? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে সেই অশরীরী রমণী কি বলল ঠাকুর মশাই? সে কি তার নিজের নাম বৃত্তান্ত জানালো? না কিশোরী, এবারেও সে আমাকে কোনো কিছুই বলল না। আমি তার সন্নিকটে গিয়ে উপস্থিত হওয়া মাত্র দেখলাম সে মিলিয়ে গেল। আমার ভেতরের মধ্যে চলতে থাকা অস্বস্তিটা যেন আরো বেশ কিছুটা বেড়ে গেল এক ধাক্কায় খানিকটা। বিরক্ত হলাম বটে। মনে মনে ভাবলাম সে যদি আমাকে কোনো কিছু বলতে চায় তাহলে তা না বলে এভাবে চলে যাচ্ছে কেন? খানিকটা সময় সেখানে দাঁড়িয়ে থেকে আমি চলে আসতেই যাব। ঠিক ঠিক এরকমই অবস্থায় আচমকায় মাটির দিকে নজর যেতেই আমি যা দেখলাম তা দেখে রীতিমতন বিস্মিত হয়ে পড়লাম। হে, কেন কেন ঠাকুর মশাই, আপনি মাটির দিকে তাকাতে কি এমন দেখলেন যার কারণে আপনি একেবারে ওই বিস্মিত হয়ে পড়লেন? মাটির দিকে নজর যেতেই আমি দেখলাম সেখানে লেখা রয়েছে দুটি নাম এবং একটি জায়গার ঠিকানা। দুটি নাম এবং একটি ঠিকানা লেখা আছে? তা কি লেখা ছিল ঠাকুর মশাই? প্রথম নাম হচ্ছে সুধাময় চক্রবর্তী আর দ্বিতীয় নাম যোগমায়া এবং ঠিকানাটি হলো হরিণডাঙ্গা গ্রাম। না, সে ঠিক আছে, কিন্তু নাম দুটো শুনে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে একটি নাম পুরুষের এবং একটি নাম নারীর ঠাকুরমশাই। কিন্তু ঠাকুরমশাই, এসবের অর্থ কি? সেই রমণী এই দুটি নাম আর ঠিকানা লিখে রেখে আপনাকে কি বোঝাতে চাইল? দেখো বিভূতি, তোমার এই প্রশ্নের উত্তর আমিও কিন্তু সেই মুহূর্তেও পাইনি। সত্যি কথা বলতে কি, তখন আমার কাছেও বিষয়টা পুরোপুরি অজানাই ছিল। আমিও বুঝতে পারছিলাম না এসবের অর্থ কি, কিন্তু এ কথা পরিষ্কার উপলব্ধি করতে পেরেছিলাম যে সেই রমণী কোনো এক সাংঘাতিক রকমের কষ্টের মধ্যে রয়েছে এবং এবং সে ওই কষ্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার কাছে সাহায্য চাইছে। যেই ঠিকানাটি সে লিখেছিল, অর্থাৎ হরিণডাঙ্গা গ্রাম, সেই হরিণডাঙ্গা গ্রামের নাম আমি শুনেছি, তবে সেই গ্রামে এর পূর্বে আমি কোনোদিন যাইনি। মনস্থির করলাম কাল সকালে পূবের আকাশে ভোরের আলো ফুটলে আমি আমার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র ঝোলায় ভরে দুগ্গা দুগ্গা বলে রওনা দেবই হরিণডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। একমাত্র সেই গ্রামে গেলে সমস্ত রহস্যের সমাধান করা সম্ভব। এবার কিশোরী প্রশ্ন করল, কিন্তু তার ঠাকুরমশাই, আপনি তাহলে পরের দিন ওই অশরীরীর লেখা ঠিকানা অনুযায়ী হরিণডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে
রওনা হয়েছিলেন? হ্যাঁ কিশোরী, পরের দিন ওই 7 সকালে আমি রওনা হলাম সেই গায়ের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে হরিণডাঙ্গা গ্রামের দূরত্ব নেহাত কিছু কম ছিল না। হরিণডাঙ্গা গ্রামে পৌঁছতে পৌঁছতে বেলা বেশ অনেকখানি হয়ে গেল। সূর্যদেব তখন মধ্য গগনে বিরাজমান। সেই গ্রামে প্রবেশ করে সম্ভবত তাদের গায়েরই এক তরুণ যুবকের দেখা পেলাম আমি। গ্রাম্য সে যুবকের দিকে এগিয়ে গিয়ে আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই ভাই শুনছো? বলছি এটাই হরিণডাঙ্গা গ্রাম তো? আগে হ্যাঁ হ্যাঁ, আপনি একেবারে সঠিক জায়গাতেই এসেছেন। এটাই হরিণডাঙ্গা গ্রাম। আচ্ছা, তোমাদের গ্রামে সুধাময় চক্রবর্তী নামের কোনো ব্যক্তি থাকেন? কি নাম বললেন? সুধাময় চক্রবর্তী? আগে হ্যাঁ, তা থাকেন বই কি, অবশ্যই থাকেন। সুধাময় চক্রবর্তীকে আমাদের গ্রামের মানুষ কেন, অন্যান্য আরো ওই 5টা গ্রামের মানুষও খুব ভালোভাবেই চেনেন। 8 থেকে 80 প্রায় প্রত্যেকেই জানে তার নাম। এই তল্লাটে এত বড় ধনী ব্যবসায়ী আর যে দ্বিতীয় নেই তিনি ছাড়া। ব্যবসায়ী? তা তিনি কিসের ব্যবসা করেন? কি যে বলেন না, তার কোন ব্যবসা নেই, কেবল সে কথা জিজ্ঞেস করুন না। কাপড়ের ব্যবসা, পাটের ব্যবসা, মূল্যবান ওই ধাতব অলংকারের ব্যবসা, অনেক রকমের ব্যবসা। নিজ গুণে যথেষ্ট নামডাক করেছেন তিনি। না, মানুষ হিসেবেও অত্যন্ত ভালো। আমাদের গ্রামের মানুষ তাকে নিয়ে সব সময় বড় প্রশংসা করে। তবে ওই সুধাময় চক্রবর্তীর কপাল খানিক মন্দ, তা বলতে পারে। কেন বাবা, কেন হঠাৎ এ কথা বললেন কেন ভাই? আসলে জীবনে তিনি অনেক সফলতা অর্জন করলেও তার পত্নী ভাগ্যটি বড় বেশি দুর্বিষহ। তার স্ত্রী আজ থেকে বেশ কিছু মাস আগে তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, কিন্তু তিনি এখনো ফিরে আসেননি। সকলেই ধরে নিয়েছে তার নিঘাত কোনো না কোনো অঘটন ঘটেছে। সুধাময় চক্রবর্তী অনেক চেষ্টার পরেও স্থির কোনো খবর সংগ্রহ করতে পারেননি। আচ্ছা, এই সুধাময় চক্রবর্তীর বাড়ির ঠিকানাখানা তুমি আমায় একটু বলতে পারো ভাই? হ্যাঁ, সে আপনাকে বলতেই পারি, কিন্তু কেন বলুন তো? আপনি হঠাৎ তার সম্পর্কে এত কিছু জানছেন কেন? আপনাকে তো আমাদের গ্রামে এর পূর্বে কখনো দেখেছি বলে তো আমার মনে পড়ে না। আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম তারানাথ চক্রবর্তী, তবে লোকে আমায় তারানাথ তান্ত্রিক বলে ডাকে। আমি টুকিটাকি কিছু তন্ত্র মন্ত্র জানি, আর ওই জানা রয়েছে অল্প স্বল্প কিছু জ্যোতিষ বিদ্যা। তাই দিয়েই সব সময় চেষ্টা করি বিভিন্ন বিপদগ্রস্ত মানুষদের বিপদ থেকে উদ্ধার করতে। আমি ভবঘুরের ন্যায় জীবনযাপন করি। আজ এখানে তো কাল ওখানে, সম্পূর্ণ উদ্দেশ্যহীনভাবে বিচরণ করাই আমার কাজ। আজ আমি হাঁটতে হাঁটতে তোমাদের গ্রামে এসে উপস্থিত হয়েছি, তাই এই গ্রামের একজন বিশিষ্ট মানুষের সাথে দেখা করার বড় ইচ্ছে জেগেছে আমার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এই যে রাস্তাটা সোজা সামনের দিকে চলে গিয়েছে, এই রাস্তা ধরে গেলেই আপনি দেখবেন আর কিছুটা পথের পর একটি বিরাট মন্দির দেখতে পাবেন। সে মন্দিরটি হলো আমাদের হরিণডাঙ্গা গ্রামের 12 বাড়ি মন্দির। সে মন্দিরের গা ঘেঁষে যে রাস্তাটি বাদিকে ভেঙে গিয়েছে, ওই রাস্তা ধরে কিছুটা পথ হাঁটলেই আপনি সুধাময় চক্রবর্তীর বাড়ি পেয়ে যাবেন। ও, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই, এভাবে আমাকে সাহায্য করার জন্য। ঠিক আছে, তাহলে এবার আমি আসলাম। আচ্ছা, বেশ ঠিক আছে, আসুন না, আসুন। আপনার সাথে পরিচয় হয়ে
আমারও বড় ভালো লাগলো। আমি ঠিকানা জেনে এবার হাঁটতে লাগলাম। তবে সেই যুবককে আমি তাদের গ্রামে আসার প্রকৃত কারণ বলতে পারলাম না। আমি যদি তাকে বলতাম যে এক অশরীরী রমণী তাদের গ্রামে আসার ঠিকানা আমায় দিয়েছে এবং এই সুধাময় চক্রবর্তীর নাম উল্লেখ করেছে, তাহলে সে আমাকে বদ্ধ উন্মাদ ভাবত। তাই বিষয়টা আমায় গোপন করতেই হলো। মিনিট 10 পর হেঁটে আসার পর আমি উপস্থিত হলাম এক বিশাল বড় বৃহৎ আকারের অট্টালিকার সামনে। অট্টালিকার অবস্থা দেখে বুঝতে পারলাম যে এই বাড়ির মালিক বেশ ধনী প্রকৃতির মানুষ। এত বড় এবং ওই সৌন্দর্য পরিপূর্ণ বাড়ি এ গ্রামে হয়তো আর দুটি নেই। সিংহ দরজার গায়ে শ্বেত পাথরে খোদাই করে লেখা রয়েছে অট্টালিকার মালিকের নাম, সুধাময় চক্রবর্তী। খানিকটা ইতস্তত বোধ সাথে নিয়েই আমি প্রবেশ করলাম সেই বাড়ির অন্দরমহলে। আমাকে বাড়ির মধ্যে ঢুকতে দেখেই ভেতর থেকে একজন বেরিয়ে এলো। আমি তাকে বললাম বাড়ির মালিককে গিয়ে সে যেন বলে আমি তার সাথে দেখা করতে এসেছি এবং আমার নাম তারানাথ চক্রবর্তী। আমার কথা শুনে সম্মতি সূচকভাবে মাথা নেড়ে সেই বৃদ্ধ স্থানীয় মানুষটি আবার ঠিক যেমন ভাবে ওই দ্রুততার সাথে বেরিয়ে এসেছিল তেমন ভাবেই ভেতরে প্রবেশ করল। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পরেই দেখলাম ঘরের ভেতর থেকে হন্তদন্ত হয়ে এবার বেরিয়ে আসছে এক মধ্যবয়সী পুরুষ। তার পরনের বেশভূষা দেখে বুঝতে পারলাম এই হলো সুধাময় চক্রবর্তী। আসুন 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 চক্রবর্তী মশাই, দয়া করে ভেতরে আসুন। আমি আপনার নাম বহুবার শুনেছি বিভিন্ন জায়গায়, নানান মানুষের মুখে। আপনার সম্পর্কে সমস্ত কিছু জানি আমি। আসুন 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 ভেতরে আসুন। আজ আপনি আমার বাড়িতে এসেছেন, সত্যি বিষয়টা এখনো যেন অবিশ্বাস্য বলেই মনে হচ্ছে আমার। আপনার পায়ের ধুলো পড়ে আমার পূর্বপুরুষে এ বসতি ভিটে আজ শতগুণে পবিত্র এবং ধন্য হলো ঠাকুরমশাই। আসলে সুধাময়, আমি এই গ্রামের উপর দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটিবার তোমার মতন এমন গুণীজনের সাথে দেখা করেই যায়। এরাম ছি ছি, এ আপনি কি কথা বলছেন ঠাকুরমশাই? দয়া করে এরকম বলে আমায় লজ্জা দেবেন না। আসুন 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 চক্রবর্তী মশাই, আসুন। বাইরের এই রোদ গরমের মধ্যে আপনি আর দাঁড়িয়ে থাকবেন না। আসুন আসুন, আপনি ভেতরে আসুন। তবে আপনি যখন একবার আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন, তখন আপনাকে এত সহজে কিন্তু কিছুতেই আমি ছাড়বো না। বেশ কিছুদিন আতিথেয়তা করে তবেই আমি আপনাকে বিদায় জানাবো। আচ্ছা, বেশ বেশ, সেসব না হয় পরে দেখা যাবে। সুধাময়ের সাথে আমি এবার প্রবেশ করলাম বৃহৎ অন্ধকারের অট্টালিকার অভ্যন্তরে। সুধাময়ের কথা শুনে আমি মনে মনে বেশ খুশি হলাম, কারণ ওই অশরীরী রমণীর সমস্যা দূর করতে হলে আমাকে এখানে কিছুদিন থাকতেই হতো। বাড়ির ভেতরে প্রবেশ করে দেখলাম সুধাময়ের পরিবারে সেরকম বিশেষ কোনো মানুষ নেই। তবে হ্যাঁ, বেশ কিছু নারী পুরুষ রয়েছে, বিভিন্ন কাজকর্ম যেমন ওই রান্না বান্না সব কিছু গোছানো, বাইরের বিশাল বড় বাগান পরিষ্কার, ইত্যাদি ইত্যাদি যাবতীয় কাজের জন্য রয়েছে অনেক মানুষ। সুধাময় আমাকে দোতলার একটি বিশেষ কক্ষের মধ্যে নিয়ে এলো। সেই কক্ষের মধ্যে প্রবেশ করতেই সে বলল, চক্রবর্তী মশাই, এই হলো আপনার থাকার কক্ষ। আপনি আমার গৃহে যত দিন খুশি ততদিন থাকতে পারেন। আপনি স্নান ঘরে গিয়ে স্নান করে পরিষ্কার হয়ে নিন। আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি ঠাকুরমশাই। এ কথা বলে সুধাময় বেরিয়ে গেল সেই কক্ষের বাইরে। আমি কক্ষের সামনের দিকে থাকা বিশাল বড় ঝোলা বারান্দার মধ্যে এসে দাঁড়ালাম। তোমাদের তো আগেই বলেছি,
গোটা বাড়ি সহ সমগ্র এলাকা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। সেই প্রাকৃতিক সৌন্দর্য বড়ই দৃষ্টি আকর্ষণীয়। চারপাশের প্রতি নিখুঁতভাবে নজর বোলাতে লাগলাম আমি। সময়টা এখন পড়ন্ত বিকেল। এক চিলতে গোধূলির রক্তিম আলো নেমে এসে তা মোলায়েমভাবে ছড়িয়ে পড়েছে সমগ্র চত্বর জুড়ে। অট্টালিকার বাইরে থাকা বৃহত্তর উদ্যানের মধ্যে ফুটে রয়েছে নানা রকমের রঙিন পাতাবাহারি গাছ থেকে শুরু করে হরেক প্রজাতির রং বেরঙের ফুল। ছোট ছোট প্রজাপতির দল খেলা করছে ফুলের কাছাকাছি। ধীরে ধীরে পাতলা ফিনফিনে কাগজের মতো নেমে এসেছে ধূসর কালো অন্ধকার। গুল্ম লতা পাতার ঝোপ থেকে উঠে আসছে ঝিঝি পোকার ডাক। এদিকে ওদিকে দুটি একটি জোনাকি পোকা তাদের নিজস্ব ক্ষুদ্র আলোকে সম্বল করে খেলা করছে সেই আসন্ন অন্ধকারাচ্ছন্ন প্রকৃতির বুকে। আকাশে ফুটে উঠেছে বেশ কিছু নিষ্প্রভ নক্ষত্র। আচমকায় আমার নজর গেল ওই বাড়িটির একেবারে দক্ষিণ কোণে থাকা একটি বিশাল বড় কৃষ্ণচূড়া গাছের দিকে। আর সেদিকে তাকাতে আমি এক প্রকার চমকেই গেলাম। বহুক্ষণ চুপ থেকে গল্প শোনার পর কিশোরী প্রশ্ন করল, কেন ঠাকুরমশাই, কৃষ্ণচূড়া গাছের দিকে তাকাতেই আপনি চমকে উঠলেন কেন? কি হয়েছিল ঠাকুরমশাই? চমকে উঠলাম কারণ আমি দেখলাম ওই কৃষ্ণচূড়া গাছের নিচে কেমন যেন গাঢ় অন্ধকার নেমে এসেছে। সেই অন্ধকার ভীষণ অস্বাভাবিক এবং প্রকৃতির পুরোপুরি নিয়ম বিরুদ্ধ। সব জায়গায় গোধূলির লালচে আলোর আভা সামান্য পরিমাণে মিশে থাকলেও শুধুমাত্র সেখানে এতটুকু আলো বিদ্যমান নেই। গোধূলি আলোর পরিবর্তে সে কৃষ্ণচূড়া গাছের তলা পরিপূর্ণ হয়ে উঠেছে এক জমাট বাঁধা নিকষ কালো আধারে। কৃষ্ণচূড়া গাছের দিক থেকে ভেসে এলো এক কনকনে ঠান্ডা শীতল হাওয়া। আমার মনে হলো সেই হাওয়ার মধ্যে বুঝি মিশেছিল কারোর যেন করুণ দীর্ঘশ্বাস। সেই উদাসীন বাতাস আমার কাছে এসে এক প্রকার বুঝি ঢুকরে কেঁদে উঠল। ঝোলা বারান্দার কিনারায় বেশ অনেকটা সময় সেইভাবে দাঁড়িয়ে থেকে আমি চারপাশের প্রতি নজর রেখেছিলাম। তবে আমার চোখ বারে বারে ঘুরে ফিরে ওই কৃষ্ণচূড়া গাছের কাছে গিয়েই আটকে যাচ্ছিল। রাতের বেলায় খাবার খেয়ে আমি শুয়ে পড়েছিলাম। মাথার মধ্যে অনেক রকমের চিন্তা কেবলই ঘুরপাক খাচ্ছিল। সারা দিনের পথ ক্লান্তির কারণে দু চোখের পাতা জুড়ে গভীর ঘুম নেমে এলো। তবে ঠিক মধ্যরাতের এক বিশেষ প্রহরে আমার ঘুম গেল ভেঙে। ঘুম ভাঙতেই আমি একেবারে ধরপড় করে উঠে বসলাম। বুঝতে পারলাম আমার গলাটা ভীষণ পিপাসায় শুকিয়ে পুরোপুরি কাঠ হয়ে গিয়েছে। বিছানার পাশে রাখা পান পাত্রের ঢাকনা নামিয়ে আমি ঢক ঢক করে অনেকটা জল খেলাম। উপলব্ধি করতে পারলাম সে কান্নার শব্দটা বাইরে থেকে ভেসে আসছে। আমি কক্ষের দরজা খুলে ঝোলা বারান্দার মধ্যে এসে দাঁড়ালাম। দেখলাম পূর্ণিমা রাতের গোল চাঁদ উঠেছে আকাশে। পেঁজা তুলোর মতন কিছু ছেঁড়া ছেঁড়া মেঘ ভেসে বেড়াচ্ছে চারিদিকে। চারপাশ একেবারে নিশতি নিস্তব্ধ, কোথাও সামান্যতম কোনো আওয়াজ হচ্ছে না। কেবলমাত্র একটা কান্নার মিহি শব্দ বাতাসে ভর করে ভেসে আসছে। আমার মনে হলো এই কান্নার শব্দ বুঝি আমি কেবলমাত্র একাই শুনতে পাচ্ছি। তা না হলে তো এই বাড়ির মধ্যে থাকা আরো একাধিক মানুষের ঘুম এতক্ষণে ভেঙে যাওয়ার কথা। সে আপুস নয়নে কাঁদছে। পর মুহূর্তে একটা দমকা বাতাসের স্রোত এসে সেই অশরীরীকে
গায়েব করে দিল। আমি সিদ্ধান্ত নিলাম মধুসুন্দরী দেবীর ধ্যানে বসা। হ্যাঁ, এই জটিল সমস্যা থেকে একমাত্র দেবী পারেন আমাকে উদ্ধার করতে। আমি এর পূর্বে যতবার যে যে সময় বিপদের সম্মুখীন হয়েছি, গুরুতর সমস্যায় পড়ে সম্পূর্ণ দিশাহীন পথিকের মতন সঠিক পথ খুঁজে পাইনি, ততবারই দেবী আমায় এসে সাহায্য করেছেন। আমি কক্ষের বাইরে বেরিয়ে এসে সেই বিশাল বড় বাড়ির উদ্যানে উপস্থিত হলাম। এখানে একটি বট বৃক্ষের নিচে আমি ধ্যানে বসলাম। একটানা এতক্ষণ পর্যন্ত গল্প বলার পর ঠাকুরমশাই এবার একটু থামলেন। আমি দেখলাম তার চোখ মুখ জুড়ে এক অদ্ভুত রকমের অস্বস্তি ছড়িয়ে পড়েছে। তার সমগ্র দেহ জুড়ে প্রভাবিত হচ্ছে বুঝি এক চাঞ্চল্যকর অনুভূতি। ঠাকুরমশাইয়ের এরূপ লক্ষণ আমি কিংবা কিশোরী আমরা দুজনেই খুব ভালোভাবে জানি। আমরা পরিষ্কার বুঝতে পারলাম এবার তার একটু বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে। আসলে আমরা ঠাকুরমশাইয়ের জন্য যতই নামি দামি কোম্পানির সিগারেটের প্যাকেট কিনে আনি না কেন, ঠাকুরমশাইয়ের মতে গড়গড়া কিংবা হুকোর মাধ্যমে তামাক সেবন করলে যে সুখ পাওয়া যায় তা নাকি দিতে একেবারেই অক্ষম এই সমস্ত সিগারেট। তাই তো একটানা এতক্ষণ গল্পের মধ্যে অন্তত একবার হলেও তাকে গড়গড়ার নলে মুখ ঠেকাতেই হয়। বাইরে বৃষ্টির মাত্রা এতটুকুও কমেনি, বরং কমার বদলে আরও যেন কিছুটা বেড়ে গিয়েছে। চারি রান্নাঘরের ভেতরে মনোযোগ সহকারে রান্না করছে। মাঝে মধ্যেই গরম তেলে দেওয়া ফোড়নের শব্দ আমাদের কানে ভেসে আসছে। ঠাকুরমশাই এবার বেশ খানিকটা বিরক্ত মেশানো কণ্ঠেই বললেন, তোমরা একটু বসে কিছুটা সময় অপেক্ষা করো হে কিশোরী। আমি বরং একবার চট করে ঘরের ভেতর থেকে ঘুরে আসি। গড়গড়ায় টান না দিলে আর যে দেখি একেবারে চলছে না। বসো তোমরা। আর একটিও বাক্য ব্যয় না করে ঠাকুরমশাই সোজা তক্তপোষ ছেড়ে নেমে এগিয়ে গেলেন ঘরের দিকে। গল্প চলাকালীন মধ্যবর্তী সময় এরকম বিরতি কিশোরীর একেবারেই অপছন্দের, কিন্তু এক্ষেত্রে সত্যি আমাদের কিছুই করার নেই। সঠিকভাবে গল্প শুনতে হলে এইটুকু সময় আমাদের ধৈর্য ধরে বসতেই হবে। ঠাকুরমশাই চলে যাবার সাথে সাথেই কিশোরীর মুখ গাম্ভীর্যে পরিপূর্ণ হয়ে উঠল। দেখে আমি পরিস্থিতি কিছুটা হালকা করার জন্য বললাম, আরে ভাই, তুমি মুখখানা এরকম বাংলা পাঁচের মতন করে আছো কেন? চলো, এই সময় আমরাও বরং একটু ধূমপানে মগ্ন হই। চলো, অনেকটা সময় হলো সিগারেট খাওয়া হয় না। ঠাকুরমশাই গড়গড়া সাজু, আর আমরাও দুটো সিগারেট খাই। চলো ওঠা যাক, চলো। কিশোরী বেশ খানিকটা যেন শান্ত হলো। তার মুখের মধ্যে থেকে গাম্ভীর্যের ভাব কিছুটা হলেও কমল। নিজের সঙ্গে থাকা সিগারেটের প্যাকেট থেকে দুটি সিগারেট বের করে সে একটি আমায় দিয়ে আর একটি নিজে নিল। ঠাকুরমশাই আমাদের থেকে বয়সে ও সম্মানে অনেক বড়, তাই আজ অবধি আমরা কখনো কোনো দিন তার সামনে ধূমপান করিনি। কিন্তু এখন তিনি যখন একবার ঘরের ভেতরে গড়গড়া সাজাতে গিয়েছেন, তখন আর বেশ কিছুটা সময় এদিক পানে আসবেন না, এ কথা নিশ্চিত। এই ভেবে আমরা আগুন ধরালাম সিগারেটের অগ্রভাগে। নিজেদের মধ্যে টুকিটাকি নানান বিষয় নিয়ে গল্প গুজব করতে করতে বেশ আমেজ করে সিগারেট খেতে লাগলাম আমরা। আমাদের সিগারেট খাওয়া সমাপ্ত হলে অবশিষ্ট ফিল্টার দুটি ছুঁড়ে ফেলে দিলাম উঠোনের মাঝখানে। ঠাকুরমশাইও এবার বেরিয়ে এলেন ঘরের বাইরে, হাতে তার জ্বলন্ত গড়গড়া। যথাস্থানে আমাদের মুখোমুখি বসে গড়গড়ার নলে মুখ ঠেকিয়ে লম্বা টান দিয়ে এক রাশ ধোঁয়া ছেড়ে নিজে থেকেই বলতে আরম্ভ করলেন গল্পের পরবর্তী অংশ। আমার পরমেশ্বর কালভৈরবকে প্রণাম জানিয়ে মধুসুন্দরী দেবীকে স্মরণ করে আমি ধ্যানে বসেছিলাম।
কতক্ষণ যে সেভাবে ধ্যানে মগ্ন ছিলাম তা জানি না। আচমকা এক সময় আমার বন্ধ দুই চোখের সামনে ফুটে উঠল রঙিন চিত্রপটের ন্যায় এক দৃশ্য। ধীরে ধীরে এক সত্য উদ্ঘাটিত হলো আমার কাছে, যেই সত্যকে নিজ স্বার্থে লুকিয়ে রাখা হয়েছিল সকলের কাছ থেকে। আমার চোয়াল ক্রমে কঠিন হয়ে উঠল। গোটা বিষয়টাই আমার কাছে এখন পুরোপুরি খোলসা হয়ে গিয়েছে। আমি অপেক্ষা করতে লাগলাম সকালের আলো ফোটার জন্য, কারণ এবার আমাকে মুখোমুখি হতে হবে সুধাময় চক্রবর্তী। তার সাথে বোঝাপড়া করার সময় এসে গিয়েছে আমার। চক্রবর্তী মশাই, ভিতরে ভিতরে আসতে পারি? হ্যাঁ, এসো, ভেতরে এসো। বলছি, কি ব্যাপার চক্রবর্তী মশাই, এত সকালবেলায় আমাকে জরুরি তলব দিলেন? কোনো কি সমস্যা হয়েছে নাকি? যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমায় তার নির্দ্বিধায় নিঃসংকোচে বলতে পারেন। কিন্তু পরের দিন সকাল হতে আমি সুধাময় চক্রবর্তীকে তলব দিলাম। সে এক প্রকার প্রায় দৌড়ে এসে উপস্থিত হলো আমার জন্য নির্ধারিত কক্ষের চৌকাঠ গোড়ায়। আমি তাকে ভেতরে ঢুকতে বলার পর সে ভেতরে ঢুকে এসে আমার কাছে জিজ্ঞাসা করল আমার কোনো সমস্যা হচ্ছে কিনা। আমি এবার তার দিকে তাকালাম খুব সূক্ষ্মভাবে। তাকে জরিপ করে বললাম, আচ্ছা সুধাময়, আমি এখানকার স্থানীয় মানুষদের মুখ থেকে শুনেছিলাম তোমার স্ত্রী নাকি কোন এক তীর্থক্ষেত্রে বেড়াতে গিয়েছিল, কিন্তু সেখান থেকে আর ফিরে আসেনি। এ কথা কি সত্যি? আমার মুখ থেকে সুধাময়ের স্ত্রীর প্রসঙ্গ উঠতেই দেখলাম সুধাময়ের দুই চোখ জলে ছলছল করে উঠল। সে রীতিমতন বহু কষ্টে কাতর কণ্ঠেই বলল, আগে হ্যাঁ চক্রবর্তী মশাই, আপনি যা শুনেছেন তা একেবারে সত্যি কথা। আজ থেকে বেশ কয়েক মাস আগে আমার স্ত্রী তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু তারপর থেকে আর ফিরে আসেনি ঠাকুর মশাই। তা সুধাময়, তুমি তোমার স্ত্রীর কোনো খোঁজ করনি? হ্যাঁ, তা আবার করিনি চক্রবর্তী মশাই। আমি পাগলের মতন হন্যে হয়ে তাকে খুঁজেছি। দিনের পর দিন, মাসের পর মাস কত অর্থ ব্যয় করেছি তাকে ফিরে পাওয়ার জন্য, কিন্তু কেউ আমাকে কোনো সঠিক কিংবা জোরালো খবর এনে দিতে পারেনি ঠাকুর মশাই। সকলেই আশঙ্কা করেছে নৌপথে যাওয়ার সময় নিশ্চয়ই কোনো এক দুর্ঘটনায় তার দেহ হয়তো নদীর জলে তলিয়ে গিয়েছে চিরকালের মতন। আর সেই কারণেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি চক্রবর্তী মশাই। চি 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 সুধাময়, চি! আমার ভাবতেও ভীষণ খারাপ লাগছে যে তুমি এত নীচ, এত খারাপ আর এত জঘন্য একজন মানুষ। প্রকৃত অর্থে তুমি একজন অপরাধী, আর তুমি যে জঘন্য অপরাধ করেছো তার উপযুক্ত শাস্তি তোমাকে পেতেই হবে। এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? আমি যে আপনার বলা কথার কোনো কিছু বুঝতে পারছি না। আরে পারছো, সবটাই বুঝতে পারছো, তবে না বোঝার মিথ্যে অভিনয় করছো। কিন্তু এ অভিনয় করে আর কিছু লাভ হবে না, কারণ আমি সবটাই জানতে পেরে গিয়েছি। আমার অজানা আর কোনো কিছুই নেই। জানতে পেরে গেছেন? কি জানতে পেরেছেন আপনি? তোমার স্ত্রী মোটো কোনো তীর্থক্ষেত্রে বেড়াতে যায়নি। আসলে সবটাই তুমি পরিকল্পনাভাবে গুজব রটিয়েছ। কেবলমাত্র নিজের স্বার্থ সিদ্ধির কারণে একটা নিরীহ মেয়েকে শেষ করে দিতেও তোমার হাত কাঁপেনি। জলজান্ত একটা মেয়েকে মেরে দিয়ে তার লাশটা তুমি পুঁতে রেখেছ।
এসব এসব আপনি কি বলছেন চক্রবর্তী মশাই? যা বলছেন তা ভেবে বলছেন তো? নেহাত আপনি আমার অতিথি এবং একজন সন্ন্যাসী ব্যক্তি। তাই তাই তা উঁচু গলায় চিৎকার করে কথা বললেই নিজের অপরাধ ঢেকে ফেলা যায় না সুধাময়। তুমি খুব ভালোভাবে জানো যে আমি যা বলছি তার এক বর্ণ মিথ্যে নয়। দীর্ঘদিন ধরে তুমি সত্যকে মিথ্যার অন্তরালে ঢেকে রেখেছ, কিন্তু আর তা হবার নয়। এবার আসল সত্যিটা উন্মোচিত হবে সকলের কাছে। আপনি আপনি যা বলছেন তা কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই। আমি যা বলছি তার যথেষ্ট প্রমাণ রয়েছে। তোমাদের বাড়ির বাইরে বাগানের মধ্যে যে মস্ত বড় কৃষ্ণচূড়া গাছটি রয়েছে, সেই গাছের তলায় মাটি খুঁড়লে এখনো পর্যন্ত পাওয়া যাবে একটি নরকঙ্কাল, এবং সেই নরকঙ্কালটি হলো তোমার স্ত্রীর। তুমি তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে নিজের অপরাধ ঢাকতে চিরজীবনের মতন মাটির তলায় চাপা দিয়ে দিয়েছ। কিন্তু তুমি জানো না যে পাপ করলে সে পাপের শাস্তি ভোগ করতেই হয়। আজ না হলে কাল সে শাস্তি যে তোমায় পেতেই হবে। কর্মফল ভোগের হাত থেকে আমাদের কারোর নিস্তার নেই। এইবার যেন কিছুটা দমে গেল সুধাময় চক্রবর্তী। সে ধপ করে বসে পড়ল আরাম কেদারার উপরে। আমার মুখের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। প্রকৃত অপরাধী শাস্তি পেতে চলেছে খুব শীঘ্রই। এর থেকে ভালো কথা আর কি বা হতে পারে? আমি সুধাময়ের দিকে তাকিয়ে বললাম, সুধাময়, তোমার স্ত্রী যোগমায়ার মৃত আত্মা আমার কাছে আমার গৃহে এসেছিল। সে আমার কাছে এসে সাহায্য চেয়েছে বারবার। আমি তার চোখের জল এবং ওই কাতর মুখ দেখে বুঝতে পেরেছিলাম যে মেয়েটা মৃত্যুর পরেও শান্তি পায়নি, কোনো কারণে নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে। কিন্তু তখন আমি জানতাম না যে তার সাথে এমন এক জঘন্য অপরাধ করেছে তার নিজেরই স্বামী। যোগমায়ার অতৃপ্ত আত্মায় আমাকে তোমার নাম এবং এই হরিণডাঙ্গা গ্রামের ঠিকানা সম্পর্কে জানায়। আমি এখানে এসেছিলাম তার অতৃপ্ত আত্মাকে শান্তি প্রদানের জন্য এবং যাবতীয় রহস্যের সমাধান করতে। বুঝলে, তুমি শাস্তি পেলে তার অতৃপ্ত আত্মার চিরমুক্তি ঘটবে, সে শান্তি পাবে। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতে আমি এবং কিশোরী প্রায় একসাথেই সমবেতভাবে বলে উঠলাম, সে কি ঠাকুরমশাই? তার মানে যে অতৃপ্ত অশরীরী রমণীর আত্মা আপনাকে দেখা দিয়েছিল তার নাম ছিল যোগমায়া, এবং সেই ছিল ওই হরিণডাঙ্গা গ্রামের ব্যবসায়ী সুধাময় চক্রবর্তীর স্ত্রী। কিন্তু সুধাময় চক্রবর্তী তার নিজের স্ত্রীকে হত্যা করে মাটির তলায় পুঁতে রেখেছিল কেন ঠাকুরমশাই? সুধাময় চক্রবর্তী আসলে ছিল একজন অসৎ ব্যবসায়ী। নানান রকমের দুর্নীতিমূলক পন্থা অবলম্বন করে সে তার নিজের ব্যবসা চালাতো এবং অল্প সময়ে প্রচুর অর্থের মালিকানা লাভ করেছিল, কেবলমাত্র লোক ঠকিয়ে। সমাজের চোখে সে সম্পূর্ণ একজন ভালো মানুষ সেজে থাকলেও আদতে প্রকৃত অর্থে সুধাময় ছিল একজন আস্ত শয়তান। তার এই দুর্নীতির কথাই জেনে গিয়েছিল সুধাময়ের স্ত্রী যোগমায়া। যোগমায়া বরাবরই ছিল নরম এবং শান্ত স্বভাবের রমণী, কিন্তু কোনো রকম অন্যায়ের সাথে সে আপোষ করতে পারত না। নিজের স্বামীর এত বড় লোক ঠকানোর কারবার জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করলো মেয়েটা। আর ঠিক এই কারণেই সুধাময় নিজের হাতে স্ত্রীকে হত্যা করে তারপরে সেই মৃতদেহটা গভীর রাতের আধারে পুঁতে দেয়
ওই কৃষ্ণচূড়া গাছের তলায়, বুঝলে? ও আচ্ছা, এতক্ষণে তাহলে বুঝলাম যে কেন এই অশরীরী রমণী তথা যোগমায়ার আত্মাকে আপনি কৃষ্ণচূড়া গাছের তলায় দেখেছিলেন। কারণ সেখানে তাকে কবরস্থ করে রাখা হয়েছিল। কিন্তু ঠাকুরমশাই, আমি এই কথা কিছুতেই বুঝতে পারলাম না যে যোগমায়া কেন একজন অতৃপ্ত আত্মা হওয়া সত্ত্বেও সে তার নিজের মৃত্যুর প্রতিশোধ নিল না। সে তো চাইলেই সুধাময়ের চরম ক্ষতি করতেই পারত, কিন্তু তা করল না কেন ঠাকুরমশাই? কিশোরীর এই প্রশ্নে ঠাকুরমশাইয়ের মুখ জুড়ে এবার এক অদ্ভুত হাসির আভা ফুটে উঠল। তিনি কিশোরীর দিকে তাকিয়েই বললেন, বুঝলে হে কিশোরী, স্ত্রী জাতিকে বোঝা অত সহজ বিষয় নয়। তারা মায়ের জাত। যোগমায়া অন্যায় সহ্য করতে পারত না ঠিকই, কিন্তু তাই বলে নিজের স্বামীর চরম ক্ষতি সে কখনোই চায়নি। তুমি যা বলছো সে কথার অর্থ এটাই দাঁড়ায় যে মৃত্যুর পর চাইলেই সে তার নিজের স্বামীকে হত্যা করে সমস্ত কিছুর প্রতিশোধ নিতে পারত। কিন্তু ওই যে বললাম, স্ত্রী জাতিকে বোঝা অত সহজ নয়। বড়ই মোলায়েম, মায়া মমতায় ভরা। তাই তো যোগমায়াকে যে শেষ করে দিয়েছিল তার প্রাণ নিতে চায়নি সে। পরিবর্তে কেবলমাত্র চেয়েছিল সুধাময় চক্রবর্তীর আসল স্বরূপটা সকলের সামনে টেনে আনতে। দীর্ঘদিন ধরে যুগের পর যুগ সাধারণ মানুষ যাকে দেবতা জ্ঞানে ভগবানের মতন পুজো করে এসেছে, তার প্রকৃত রূপ সকলের কাছে পরিস্ফুট করতে যাতে যাতে সুধাময় নিজেকে সংশোধন করতে পারে। এই কারণে যোগমায়ার অতৃপ্ত আত্মা তার স্বামীর কোনো ক্ষতি না করে কেবলমাত্র আমার কাছে এসেছিল গোটা বিষয়টার রহস্য ভেদের মাধ্যমে তার স্বামীকে সমস্ত কিছুর উপযুক্ত শাস্তি দিতে। কিন্তু কিন্তু চক্রবর্তী মশাই, আপনি এই সমস্ত কিছু জানলেন কি করে? এই সকল কথা তো আপনার জানার কথা নয়। আমি যা করেছি তা কাকপক্ষিতেও টের পাইনি। তাহলে আপনি? কথাগুলো বলল সুধাময় চক্রবর্তী। আমি তার দিকে তাকিয়ে চওড়া হাসি হেসে বললাম, তুমি হয়তো ভুলে যাচ্ছ সুধাময়, আমি তারানাথ চক্রবর্তী। ঈশ্বরের আশীর্বাদে আমি এমন অনেক কিছুই জানতে পারি যেগুলো আর 5 জন সাধারণ মানুষের জানার কথা একেবারেই নয়। আমি ধ্যানের মাধ্যমে সবটা জানতে পেরেছি। তবে এবার জানানোর পালা সকলকে। তুমি যে চরম অন্যায় করেছ তার উপযুক্ত শাস্তি তোমায় পেতেই হবে। আর তাহলেই তোমার স্ত্রীর অতৃপ্ত আত্মার মুক্তি ঘটবে। এরপর আর কি, গোটা গ্রামের মানুষের কাছে আমি সমস্ত কিছু বললাম। গ্রামের বাসিন্দারা ছি ছি করতে লাগলো। তারা অকথ্য ভাষায় অপমান করলো সুধাময় চক্রবর্তীকে। সাধারণ মানুষ একেবারেই ভাবতে পারেনি দীর্ঘদিন ধরে যাকে দেবতা জ্ঞানে পুজো করে এসেছে তার আসল স্বরূপ এরকম হতে পারে। কৃষ্ণচূড়া গাছের তলা থেকে মাটি খনন করে তুলে আনা হলো যোগমায়ার কঙ্কাল। শেষকৃত্য করে কিছু পারলৌকিক কাজকর্মের মাধ্যমে তার আত্মার চিরমুক্তি ঘটিয়ে তবেই আমি ফিরে এসেছিলাম গৃহে। সুধাময় চক্রবর্তীও উপযুক্ত শাস্তি পেয়েছিল। এরপর থেকে আর কখনো ওই অতৃপ্ত আত্মা আমায় দেখা দেয়নি। বাহ বাহ ঠাকুরমশাই, আপনার আজকের বলা এই গল্পটি বেশ ভালো লাগলো। কিন্তু এতদিন ধরে বিভিন্ন বিপর্যয়ে মানুষের সাহায্য করার কথা আপনার মুখ থেকে শুনেছি, কিন্তু আপনি যে এইভাবে এক নিরীহ অশরীরী রমণের আত্মার পাশে দাঁড়িয়েছিলেন
তাকে সাহায্য করেছিলেন, এটা সত্যি যথেষ্ট প্রশংসনীয়। কিন্তু ঠাকুরমশাই, আমার মনের মধ্যে যে এখনো একটা প্রশ্ন রয়ে গেল। বলো বলো বিভূতি, কি প্রশ্ন রয়ে গিয়েছে তোমার মনে, যার উত্তর তুমি খুঁজে পাওনি? বলো বলো। আচ্ছা, এই যে ঠাকুরমশাই, এই যে যোগমায়ার অতৃপ্ত অশরীরী আত্মা আপনাকে কোনো কিছু মুখে বলেনি কেন? সে সব কিছু লিখে রেখেছিল কি কারণে? বাহ বাহ বিভূতি, সত্যি একখানা বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। এই প্রশ্নের উত্তর দিতে কিংবা এই বিষয়ে কথা বলতে আমি একেবারে ভুলে গিয়েছিলাম। আমি এই হরিণডাঙ্গা গ্রামে গিয়ে জানতে পেরেছিলাম যে সুধাময়ের স্ত্রী অর্থাৎ যোগমায়া ছিল বাক শক্তিহীনা, অর্থাৎ বোবা। সে কানে শুনতে পেলেও মুখে কিছু বলতে পারত না। তাই জন্যই তো আমায় নিজের কষ্টের কোনো কথা সে মুখ ফুটে বলতে পারেনি। আমি তার ভাষা বুঝতে পারিনি ঠিকই, সব কিছু সে লিখে রেখেছিল নরম মাটির বুকে। গল্প পাঠ সমাপ্ত হলে ঠাকুরমশাইয়ের কাছ থেকে বিদায় চেয়ে নিয়ে আমি আর কিশোরী বেরিয়ে এলাম মঠ লেনের রাস্তায়। এখন বৃষ্টির মাত্রা বেশ কিছুটা কমে এসেছে দেখে দুই বন্ধু মিলে দুটি সিগারেটে আগুন ধরিয়ে হাঁটতে লাগলাম নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে।